নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সবার জানা আছে। ইডি, সিবিআই দীর্ঘদিন ধরে তদন্ত চলছে, দীর্ঘদিন ধরে তারা তদন্ত করছেন। শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সারদা ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলেও দেখবো যে সেখানে কিন্তু দিনের পর দিন তদন্ত চলছে চলছে। কোনো কিছুরই কুল কিনারা যেটা বলে সেটা কিন্তু হচ্ছে না। আজকে যেটা আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে একেবারে আবার রীতিমতো তুলোধনা করলো ইডি আধিকারিকদেরকে, সিবিআই আধিকারিকদেরকে। কারণ বিচারপতিদের স্পষ্ট বক্তব্য যে আপনারা করছেনটা কি, আর কতদিন সময় লাগবে, দিনের পর দিন চলে যাচ্ছে, এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আপনাদের তদন্ত শেষ হচ্ছে না। সারদা মামলায় আজকে তৃতীয় চার্জশিট জমা পড়েছে এবং সেই চার্জশিট জমা পড়ার সময় একেবারে বিচারপতি, সিবিআই যারা আধিকারিক, তাদের যারা আইনজীবী, তাদেরকে পরিষ্কার বলেন যে এত কেন সময় লাগছে, আপনারা কি করছেন। অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু আজকে ইডি সিবিআই ভর্ৎসনার মুখে পড়েছে। ইডি আধিকারিকদের একদম পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলে দিয়েছেন, একটা সময় বেঁধে দিয়েছেন, বলে দিয়েছেন যে এই সময়ের মধ্যে আপনাদেরকে তদন্ত শেষ করতে হবে, আর সময় দেওয়া যাবে না। এত সময় কখনো নষ্ট করা যায় না। আপনারা যেভাবে সময়কে নষ্ট করছেন, অপচয় করছেন, এরপরে যারা অলরেডি জেলে আছেন, যাদেরকে আপনারা এতদিন ধরে জিজ্ঞাসা করছেন, তাদেরকে জামিন দিতে হবে, তাদেরকে ছেড়ে দিতে হবে। দর্শক, হ্যাঁ, একদম কলকাতা হাইকোর্ট কিন্তু এই ল্যাঙ্গুয়েজে আজকে কথা বলেছেন এবং সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি সারদা কেসে একের পর এক যাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, যাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই আটক করেছিলেন, তাদের প্রত্যেককে ছেড়ে দিতে হয়েছে। শুধুমাত্র সারদার কর্ণদা তিনি এখনো জেলে আছেন, কারণ তিনি টাকা দিতে পারছেন না। জামিনের যে বন্ড, সেই বন্ডের যে টাকা, সেই টাকা তিনি দিতে পারছেন না, তাই তার জেল থেকে ছাড়া পাচ্ছেন না। কিন্তু বাকি যদি আমরা দেখি, মদন মিত্র থেকে শুরু করে যারা যারা জেলে ছিলেন, এমনকি সুদীপ ব্যানার্জি নাটক করলেন হসপিটালে শুয়ে, সেই সুদীপ ব্যানার্জি দিব্যি লোকসভা ভোটে লড়াই করলেন, লোকসভায় জিতে গেলেন, তিনি এখন বাজনা বাজাচ্ছেন, ডেলি গিয়ে সংসদে বসছেন, অথচ তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত চলছে না। এইভাবে কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে রীতিমতো চেপে ধরেছেন ইডি আধিকারিকদেরকে এবং ইডি আধিকারিকদের যারা আইনজীবী তাদেরকে পরিষ্কারভাবে বলেছেন যে আর কতদিন সময় লাগবে। আপনারা শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত। ওএমআর শিট জাল হয়েছে, ওএমআর শিট নকল করা হয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিটে নাম্বার দিয়ে পাস করানো হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি প্রমাণিত। তারপরেও কেন আপনারা প্রভাবশালী নেতা নেত্রীদেরকে এখনো পর্যন্ত জিজ্ঞাসা করছেন না বা তাদেরকে অ্যারেস্ট করছেন না? এইভাবে আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট রীতিমতো তুলোধনা করেছে বলা যেতে পারে। আর 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে যে শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ক্ষেত্রে কিন্তু তদন্ত শেষ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করতে হবে। শুধু তাই নয়, চার্জশিট জমা করতে হবে এবং দোষীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজতে নিতে হবে। দর্শক, আমরা এইখানেই কিন্তু স্পষ্ট একটা বার্তা দিতে চাই, যে বার্তা আমরা বিভিন্ন মহল থেকে পেয়েছি এবং একটি বিশেষ সূত্র, যে সূত্র থেকে আমরা জানতে পারছি যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের যে মোদী সরকার, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এখনো পর্যন্ত চাইছেন না যে মমতা ব্যানার্জি সরকারের ওপর কোনো আঁচ আসুক বা কোনো আঁচ পড়ুক। মমতা ব্যানার্জি প্রচুর কথা বলছেন। এখন এই মুহূর্তে দেখবেন যে বেশ কিছুদিন ধরে অভিষেক ব্যানার্জি চুপ, কোনো কথা বলছেন না, কোনো তার বাইট নেই, কোনো সাক্ষাৎকার নেই,
কোনো রকমের তার বক্তব্য নেই। সোশ্যাল মিডিয়ায় প্রচার করার একটা চেষ্টা চলছে যে তার শরীর খারাপ, তিনি বাড়িতে আছেন। কিন্তু আমরা দেখিয়েছিলাম দর্শক যে বাইপাসের ওপরে যে নার্সিং হোম থেকে তিনি বেরোচ্ছেন, যেন মনে হচ্ছে একেবারে তিনি এয়ারপোর্টে নামছেন এবং সেখান থেকে বেরোচ্ছেন। তাকে স্বাগত জানাবার জন্য সুজিত বসু উপস্থিত ছিলেন, মন্ত্রী সুজিত বসু। তাহলে দর্শক প্রশ্ন হচ্ছে যে কেন এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জি কোনো কথা বলছেন না? অভিষেক ব্যানার্জি কোনো রকম কিন্তু নিউজের সামনে আসছেন না। এটা কিন্তু একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে কোথাও একটা সেটিং এর জায়গা চলছে। কলকাতা হাইকোর্টকে দমাবার চেষ্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিচারকদের উপরে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন, যেটা আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে তিনি যখন একটি অনুষ্ঠানে দেখা হয় তাদের, এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে আমি আইনে বেশ কয়েকটা কেস ধরেছি এবং আমি সবাইকে যারা বিচারক আছেন তাদেরকে বলবো যে পক্ষপাতিত্ব করবেন না, নিরপেক্ষ বজায় রেখে বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলুন। এই কথা বলার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অ্যাঙ্গেলটা ছুটতে চেয়েছিলেন, তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারকদের ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্নটা তুলতে চেয়েছিলেন এবং সাধারণ যারা রাজনীতি গবেষণা করেন তারা কিন্তু এটাই বলেছিলেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রভাব খাটাবার একটা চেষ্টা করেছিলেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন বিচার বিভাগ নিয়ে, এবং তিনি বলতে চেয়েছিলেন যে বিচার বিভাগ কিন্তু একটা প্রভাবিত হচ্ছে। এবং সেই সময় প্রধান বিচারপতি কিন্তু মঞ্চে উঠে যখন তিনি ভাষণ দেন, তিনি কিন্তু বলেছিলেন যে বিচারপতিদেরকে এটা ভাববেন না যে বিচারপতিরা ভগবান। ভগবান আমরা নই, আমরা দেশের আইন যে ব্যবস্থা সেই আইনকে দেখে তার একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু ভগবান নই। এই কথাই কিন্তু প্রধান বিচারপতি তিনি কিন্তু তার বক্তব্যে তুলে ধরেছেন এবং তিনি বহু জায়গায় ঘুরেছিলেন। সেই যেখানে যেখানে তিনি গেছেন এবং বাংলার সংবাদ মাধ্যম, ভারতবর্ষের সংবাদ মাধ্যম যারা যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে কিন্তু একটাই কথা বলেছেন যে বিচারকরা ভগবান নয়। তো এইখানে কিন্তু প্রধান বিচারপতি একটা সূক্ষ্ম দাগ টেনে দিয়েছিলেন যে বিচারপতিরা ভগবান নয়, এই কথার দু রকমের মানে দাঁড়ায়। একটা হচ্ছে যে বিচারপতিরাও দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারে, এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা ভগবান তাই তারা দুর্নীতির সাথে যুক্ত থাকবে না। আবার এমনও তিনি বলতে চাইছেন সেকেন্ড যে পয়েন্টটা সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, এই কারণে কারণ তিনি বলছেন যে ভগবান নয়, তার মানে একজন মানুষ তিনি ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুলটাকে নিয়ে আপনি রাজনীতি করবেন সেটাও ঠিক নয়। কারণ এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি ভগবান, ভগবানের ভুল হয় না, আমরা সাধারণত এটাই মনে করে থাকি। তাই মানুষের ভুল হতে পারে, মানুষ ভুল করতে পারে, তাকে ভগবান ভাববেন না। তার মানে কি? তার মানে এখানে কিন্তু একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং হতে চাইছিল মমতা ব্যানার্জি এবং দেশের ভারতবর্ষের একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হবার প্রবল সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা কিন্তু একেবারে নিম্ন জায়গায় চলে আসছে। বলা যেতে পারে যে তার কোনো দিশা খুঁজে পেল না মমতা ব্যানার্জি, এবং সেই কারণে কিন্তু মমতা ব্যানার্জি চেষ্টা চালাচ্ছেন, কন্টিনিউয়াসলি চেষ্টা চালাচ্ছেন যেভাবেই হোক ভাইপোকে বাঁচাতে হবে। এবং সেই কারণেই কিন্তু ভাইপোকে বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বেঁকে বসছে বারবার কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতিগণরা যেভাবে একের পর এক আদেশ দিচ্ছে, একের পর এক নির্দেশ দিচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত কিন্তু একেবারে অনিশ্চয়তার জায়গা চলে যাচ্ছে। বাংলার মানুষ আজকে বিজেপিকে ভোট দেয়নি, তার কারণ হচ্ছে পার্সেন্টেজের হিসাবে হয়তো বিজেপির যারা নেতা নেত্রী আছেন তারা বলছেন যে আমরা খুব সামান্য, আমরা একটু হলেও বেশি ভোট পেয়েছি, এই সমস্ত কথাবার্তা বলে তারা চেষ্টা করছে সেটাকে সামাল দেওয়ার। কিন্তু আমরা যদি দেখি 18টা সিট থেকে 12টা সিটে নেমে গেছে, মানে 6টা সিট পশ্চিমবঙ্গ থেকে হারিয়েছে। সর্বভারতীয় স্তরে আমরা যদি দেখি বিজেপির সিট কমেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে
নরেন্দ্র মোদী একা করব, আমি এক নায়কতন্ত্রের যে ব্যাপার, যে আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তকে সবাইকে মেনে নিতে হবে, এটা কিন্তু একটা প্রচ্ছন্নভাবে তিনি চালিয়েছিলেন। এবং যে কারণে আরএসএস এর সাথে বিজেপির একটা কিন্তু মানে রীতিমতো অন্তর্দ্বন্দ্ব চলছে বলা যেতে পারে। সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করছেন যে যেন তেন প্রকারণ নরেন্দ্র মোদীর সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে, সেই আন্ডারস্ট্যান্ডিং বহাল রাখতে, এবং যার ফলে অভিষেক ব্যানার্জি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন না। সামনে অনেক কথা হচ্ছে, পেছনে অনেক কথা হচ্ছে, মূল কথা হচ্ছে কি বলুন তো দর্শক, মূল কথা হচ্ছে ভারতবর্ষে এখন যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু একটা 3 পায়ের চেয়ারে বসে আছেন। যে কোনো সময় 1 পায়ের চেয়ার কিন্তু খুলে যাবে, তখন কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সমর্থন দরকার পড়বে নরেন্দ্র মোদী। সেই ক্যালকুলেশনকে সামনে রেখে নরেন্দ্র মোদী কিন্তু ভাবছেন যে এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে চটানো যাবে না, বা কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে একেবারে তলানিতে নিয়ে যাওয়া যাবে না। যতই দুর্নীতি করুক, যতই দুর্নীতিগ্রস্ত দল হোক, যতই তার ভাইপো দুর্নীতি করে থাকুক, তাদেরকে এই মুহূর্তে বাঁচিয়ে রাখতে হবে। যার ফলে একদম সরাসরি ইনস্ট্রাকশন আছে সিবিআই, ইডি, তারা কিন্তু সেইভাবে কাজ করছে না। এবং এটা আমরা লাস্ট 2 বছর ধরে যদি দেখি দর্শক, কলকাতা হাইকোর্টে যতগুলো মামলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে মামলা, দুর্নীতির যে মামলা, সারদার মামলা, প্রতিটা ক্ষেত্রে সিবিআই ফেলিওর, ইডি ফেলিওর, কেউ নিশ্চিন্তভাবে প্রমাণ সহ আনতে পারছেন না, সঠিক প্রমাণ করে তাকে শাস্তি দিতে পারছেন না। আমরা দেখলাম কি আরাবুল ছাড়া পেয়ে গেল, আমরা দেখলাম কি শেখ শাহজাহান ছাড়া পেয়ে গেল, সবাই জামিন পেয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে যে সমস্ত তথ্য প্রমাণ আছে, সেই তথ্য প্রমাণ কোর্টের সামনে সিবিআই, ইডি এরা একেবারে পরিষ্কার দিতে পারছেন না, এটা তারা বলছেন। কিন্তু আদৌ কি তাই? আদৌ তাই নয়, তারা দিতে চাইছেন না বা দিচ্ছেন না, যার ফলে একের পর এক সবাই কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছেন। এবং পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন হয়ে গেছে জেলে আছেন, অনুব্রত মণ্ডল দীর্ঘদিন হয়ে গেছে জেলে আছেন, তাদেরকেও কিন্তু সেই প্রমাণের জায়গায় আটকে আছে। তদন্তের পর তদন্ত চলছে। এরপর কোর্ট কি করবে? বলবে যে এদেরকেও জামিন দিয়ে দিলাম, এবং সেই জায়গায় যাচ্ছে। সেই কারণে দুর্নীতি বা শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেই মামলাতে কলকাতা হাইকোর্ট আজকে পরিষ্কার 4 সপ্তাহ বেঁধে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে তদন্তের অগ্রগতি চাই, তদন্ত শেষ করুন। এত দিন সময় লাগলে সেই তদন্ত হতে পারে না, সেই তদন্ত চলতে পারে না। এই রকমই কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে তীব্র ভর্ৎসনা করেছে ইডি আধিকারিকদেরকে এবং ইডির যারা আইনজীবী তাদেরকে। দর্শক, একটা জিনিস তো বুঝতে পারছেন যে কোথাও একটা, যেটা আমরা বলেছিলাম যে কোথাও যদি একটা ঠিকঠাক ভাবে মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদী আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আমরা যে সিটটা বলেছিলাম সেই সিট হবে না, এবং সেক্ষেত্রে 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু আমরা বলেছিলাম আমাদের নিউজে, এবং সেই নিউজ কিন্তু মিলে গেছে। এবং আজকেও বলছি, আবারও বলছি, যদি নরেন্দ্র মোদীর সরকার মানে বিজেপি সরকার যদি মমতা ব্যানার্জির মাথার উপর থেকে হাত না সরান, তাহলে 2026-এ বিজেপির যে 72টা সিট, সেই সিট থেকে 35টা সিটে নেমে আসবে, একদম গ্যারান্টি করে বলছি আমরা। দর্শক, আমাদের আজকে আর কিছু বলার নেই, আপনাদের আমরা তুলে ধরলাম আজকে কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন, কলকাতা হাইকোর্ট যেভাবে আজকে তুলে ধরা করলেন ইডি আধিকারিকদেরকে। সত্যি কথা বলছি, লজ্জা লাগে যে এক একজন অফিসার, এত কোয়ালিফাই অফিসার, তাদেরকে এইভাবে কলকাতা হাইকোর্ট বারবার করে তুলনা করছে, বারবার করে ভর্ৎসনা করছে, তারপরেও তারা কাজ করছে না। রাজনীতি নেতা নেত্রীদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। এখানেই কিন্তু সব থেকে বড় মানে প্রবলেম, সব থেকে বড় গলদ হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু এই জিনিস কোনোদিন মানা যায় না। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো কমেন্টস করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।